আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 3 প্রসেস। তো প্রসেস অধ্যায়ে আমরা প্রথমে দেখব প্রসেস স্টেট। তো আমাদের জেনারেলি 5টা প্রসেস স্টেট থাকে। তার মধ্যে হচ্ছে নিউ প্রসেস স্টেট, রানিং, ওয়েটিং, রেডি অ্যান্ড টার্মিনেটেড। তো নিউ প্রসেস স্টেটে ডিফাইন করে দ্য প্রসেস ইজ বিং ক্রিয়েটেড। তো আমাদের নিউ প্রসেসে আমাদের একটা প্রসেস ক্রিয়েট হবে, রানিং, ইনস্ট্রাকশন আর বি এক্সিকিউটেড। তো আমাদের ইনস্ট্রাকশন যেটা হবে সেটা এক্সিকিউশন হবে। ওয়েটিং, প্রসেস ইজ ওয়েটিং টু বি অ্যাসাইন টু এ প্রসেস। তো আমাদের ওয়েটিং এ একটা প্রসেস ওয়েট করবে তো অ্যাসাইন হওয়ার জন্য। রেডি, দ্য প্রসেস ইজ ওয়েটিং টু বি অ্যাসাইন ইন এ প্রসেস। তো রেডিতে আমাদের একটা প্রসেস ওয়েট করবে ওয়েটিং এর মতোই। টার্মিনেটেড, দ্য প্রসেস হ্যাজ ফিনিশড এক্সিকিউশন। আর টার্মিনেটেডে আমাদের প্রসেস এক্সিকিউশন শেষ হয়ে যাবে। এখন আমরা প্রসেস স্টেটের ডায়াগ্রাম দেখি। ডায়াগ্রাম অফ প্রসেস স্টেট। তো প্রথমে আমাদের একটা এক্সিকিউটিভ ফাইল আসবে নিউ প্রসেস থেকে একটা ডাটা আমাদের রেডি প্রসেসে যাবে। যাওয়ার পরে আমাদের শিডিউলার ডিসপ্যাচ এর মাধ্যমে আমাদের রানিং স্টেটে যাওয়ার পরে এক্সিকিউশন শুরু হবে। এক্সিকিউশন শুরু হওয়ার সময় যদি আমাদের প্রসেসটা শেষ হয়ে যায় তাহলে আমাদের এক্সিট হয়ে টার্মিনেটে চলে যাবে। যদি এই প্রসেস এক্সিকিউশনের মাঝে কোনো হাই প্রায়োরিটির কোনো প্রসেস আসে রেডি থেকে, তাহলে আমাদের ইন্টারাপ্ট হবে। এবং যদি আবার রানিং এর আমাদের প্রসেস চলমান আছে এবং আমাদের ইনপুট অথবা আউটপুটের দরকার ওই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তখন আমাদের ওয়েটিং স্টেটে চলে যাবে যে আমরা ইনপুট দিব অথবা আউটপুট দেখব। তো যদি আমরা ইনপুট দেই তাহলে এটা আবার চলে যাবে রেডি প্রসেস থেকে আবার রানিং এ যাবে, রানিং থেকে আবার টার্মিনেটেড। তো এখানে আমাদের কতগুলো কিউ কাজ করে। তাহলে আমাদের এই কিউ এর নাম হবে আমাদের জব কিউ এবং এই কিউ এর নাম হচ্ছে আমাদের রেডি কিউ। জব কিউতে আমাদের এক্সিকিউটিভ ফাইলগুলো আসতে থাকবে। তো আমরা জব কিউ ধরে Q1, Q2, Q3, Q4 এবং এই জব কিউ থেকে যখন আমাদের প্রসেস রেডি হবে রেডি কিউয়ে যাওয়ার জন্য, তখন একে একে আমাদের প্রসেস আসতে থাকবে Q1, Q2, Q3, Q4 এবং শিডিউলার ডিসপ্যাচের মাধ্যমে আমাদের রানিং স্টেটে যাবে। রানিং স্টেটে যাওয়ার সময় আমাদের কোনো কিউ থাকে না, মানে এখানে একটা প্রসেসই রান করে। তো এখানে যখন একটা প্রসেস রান করবে তখন আমাদের এখান থেকে একটা কিউ চলে যাবে। যাওয়ার পরে Q2 হয়ে যাবে, Q2 এখানে আসবে, Q3 এখানে আসবে, Q4 এখানে আসবে এবং একটা ঘর ফাঁকা হয়ে যাবে। যদি ইন্টারাপ্ট হওয়ার পরে আমাদের রেডি কিউয়ে এই যে প্রসেসটা রানিং ছিল Q1, ওটা রেডি কিউয়ে চলে যাবে, এখানে Q1 হয়ে যাবে এবং Q2 প্রসেস আবার রান হবে। এবং এখানে আমাদের আরেকটা কিউ আসবে ওয়েটিং কিউ। ওয়েটিং কিউয়ে আমাদের যেই প্রসেসগুলা ওয়েট করবে আমাদের জন্য, যে ইনপুট আউটপুট ইভেন্টের জন্য, তো এইখানে ওই প্রসেসগুলা কিউতে একে একে বসে যাবে। এবং ওয়েটিং কিউয়ের কাজ একটু টাইম সাপেক্ষ, কারণ আমরা ইনপুট দিব, এর জন্য আমাদের ওয়েট করতে হবে। এবং যখন আমাদের ইনপুট নেওয়া হয়ে যাবে অথবা আউটপুট দেওয়া হয়ে যাবে, তখন আমাদের আবার রেডি কিউয়ে চলে যাবে ওয়েটিং কিউয়ের ভ্যালুটা। তো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম অফ প্রসেস স্টেট। এখানে আমাদের 3টা শিডিউলার কাজ করে। তো এই যে এক্সিকিউটিভ ফাইলটা আমাদের নিউ ইয়াতে আসতেছে, নিউ স্টেট আসছে এবং নিউ স্টেট থেকে রেডি স্টেটে যাওয়ার সময় আমাদের লং টার্ম শিডিউলার কাজ করবে এবং রেডি কিউ থেকে রানিং প্রসেসে যাওয়ার জন্য আমাদের শর্ট টার্ম শিডিউলার কাজ করবে। এবং রানিং থেকে ওয়েটিং, এখানে যে ইনপুট আউটপুটের একটা মাধ্যম ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে মিডিয়াম টার্ম। শিডিউলার। এখন আমরা এই 3টা শিডিউলারের একটু বিস্তারিত দেখি। লং টার্ম শিডিউলার ইজ ইনভোকড ইনফ্রিকুয়েন্টলি, সেকেন্ড অর মিনিটস, মে বি স্লো। তো লং টার্ম শিডিউলার আমাদের হচ্ছে একটু স্লো কাজ করে। লং টার্ম শিডিউল কন্ট্রোলস দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। তো এখানে আমাদের মাল্টি প্রোগ্রামিং এ কাজ করবে। শর্ট টার্ম শিডিউলার সামটাইম অনলি শিডিউলার ইন সিস্টেম। তো শর্ট টার্ম শিডিউলার আমাদের যখন আমাদের সিস্টেমটা ছোট হবে তখন আমাদের একটা শিডিউলার দিয়ে আমাদের কাজ চলে যায়। শর্ট টার্ম শিডিউলার ইজ ইনভোকড ফ্রিকুয়েন্টলি ইন মিলিসেকেন্ড। তো তাহলে সচরাচর এটা ফাস্ট কাজ করবে। মিডিয়াম টার্ম শিডিউলার ক্যান বি অ্যাডেড ইফ ডিগ্রি মাল্টিপ্লিকেশন প্রোগ্রামিং নিড টু ডিক্রিজ, স্পেশালি নিডেড ইন টাইম শেয়ারিং সিস্টেম। যখন আমরা টাইম শেয়ারিং সিস্টেম ইউজ করব তখন আমাদের ভালো কাজ করবে। রিমুভ প্রসেস ফ্রম মেমোরি। তো মিডিয়াম শিডিউলার আমাদের কি করে, আমাদের প্রসেস মেমোরি বলতে এখানে আমাদের র্যাম বোঝাচ্ছে। র্যামের থেকে আমাদের ডাটা
ডিস্ক অথবা হার্ড ডিস্ক অথবা এসএসডি তে স্টোর করবে, এবং যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তো ওই ডিস্কে যে ডাটাটা রাখছিলাম ওই ডাটাটা আবার আমাদের হচ্ছে মেমোরিতে নিয়ে আসবে এবং এক্সিকিউশন কন্টিনিউ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 3 আমাদের আরেকটা টপিক হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লকে আমাদের কতগুলো পয়েন্ট থাকে, যেরকম প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের প্রসেস স্টেট। প্রসেস স্টেট আমরা আগের ভিডিওতে দেখে এসেছি যে রানিং, ওয়েটিং, রেডি, এইগুলা। প্রোগ্রাম কাউন্টার, লোকেশন আর ইনস্ট্রাকশন টু নেক্সট এক্সিকিউশন। এখানে আমাদের কিউ এর যে পার্টটা ছিল এখানে এটা কাজ করতেছে। সিপিইউ রেজিস্টার, সিপিইউ অনেক কতগুলো রেজিস্টারের মাধ্যমে কাজ করে, তো এখানে সেটা বলা হয়েছে কন্টেন্টস অফ অল প্রসেস সেন্ট্রিক রেজিস্টার। সিপিইউ শিডিউলিং ইনফরমেশন, তো আমরা যে সিপিইউ শিডিউলিং যে আমরা রেডি কিউ থেকে রানিং কিউতে আমরা ডাটা পাঠাচ্ছিলাম, তো এটার হচ্ছে প্রায়োরিটিস থাকবে, শিডিউলিং কিউ পয়েন্টার থাকবে। তো মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন, মেমোরি অ্যালোকেটেড টু দ্য প্রসেস, যে আমাদের প্রসেস রান করার জন্য মেমোরিতে যেই ডাটা অথবা যেই স্পেস নিচ্ছে সেটার হচ্ছে ইনফরমেশন থাকবে। অ্যাকাউন্টিং ইনফরমেশন, এখানে অ্যাকাউন্টিং বলতে গেলে টাকা পয়সার বিষয় না, এখানে অ্যাকাউন্টিং বলতে গেলে সিপিইউ ইউজড, মানে আমার কতটুকু সিপিইউ ইউজ হচ্ছে, এবং ক্লক টাইম ইল্যাপসড সিন্স স্টার্ট, যে আমাদের কতক্ষণ ধরে আমাদের সিপিইউটা রান করছে এবং এর টাইম লিমিট কতক্ষণ ধরে রান করতে পারবে। আইও স্ট্যাটাস ইনফরমেশন, আইও ডিভাইস অ্যালোকেটেড, যে আমাদের ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো থাকে এর হচ্ছে লিস্ট থাকবে। কনটেক্সট সুইচিং, when a CPU switch to another process, the system must save state of the old process and load the saved statement for the new process via context switch. তো এই পয়েন্টে আমরা বুঝতে পারছি কনটেক্সট সুইচে আমরা যখন একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে সুইচ করব তখন আমাদের আগের এবং যেই প্রসেসটা আমাদের চালু হবে ওটা লোড করবে। স্টেট সেভ অ্যান্ড রিস্টোর, কনটেক্সট সুইচে আমাদের স্টেট সেভ করবে এবং রিস্টোর করবে। কনটেক্সট অফ এ প্রসেস রিপ্রেজেন্ট ইন পিসিবি, যে আমরা যে কনটেক্সটগুলা অথবা আমরা যে প্রসেসগুলো সুইচ করতেছি এগুলো আমাদের পিসিবি এর মাধ্যমে প্রকাশ করবে। পিসিবি আমরা একটু আগে পড়ে এসেছি। কনটেক্সট সুইচ টাইম ওভারহেড, দ্য সিস্টেম ডাজ নো ইউজফুল ওয়ার্ক হোয়াইল সুইচিং, যখন আমাদের একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যাবে তখন আমাদের সিপিইউ অথবা সিস্টেম কোনো কাজ করবে না। দ্য মোর কমপ্লেক্স দ্য ওএস দ্য পিসিবি লঙ্গার দ্য কনটেক্সট সুইচ, তো আমাদের যখন ওএস এবং পিসিবি কমপ্লেক্স হয়ে যাবে তখন আমাদের কনটেক্সট সুইচের টাইম বেশি লাগবে। টাইম ডিপেন্ডস অন হার্ডওয়্যার সাপোর্ট, যখন আমাদের হার্ডওয়্যার ভালো হবে তখন আমাদের টাইম কম লাগবে। যেরকম এখন অনেকগুলো হার্ডওয়্যার পাওয়া যায় অথবা এখন অনেকগুলো হার্ডওয়্যার আছে যেগুলো আমাদের মাল্টি কন্টেন্ট হচ্ছে লোড নিতে পারে। আর পিওর ওভারহেড হচ্ছে নো ইউজফুল ওয়ার্ক ডান ডিউরিং দিস টাইম, তো পিওর ওভারহেডে আমাদের কোনো ইউজফুল কাজই করবে না এই সময়। তো আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে এক্সাম্পলটা দেখি তাহলে বুঝতে পারবো। তো আমাদের প্রসেস 0 আছে যেটা এক্সিকিউটিং হচ্ছে এবং একটা পয়েন্টে এসে এটা ইন্টারাপ্ট হইলো, যে আমাদের আরেকটা প্রসেস P1 শুরু হইতে চাচ্ছে। তো যখন আমাদের শুরু হবে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যেই প্রসেসটা এক্সিকিউট হইতেছিল যে ওটা সেভ হবে পিসিবিতে, তাহলে সেভ স্টেট ইন্টু পিসিবি জিরোতে সেভ করলাম এবং এবার সুইচিং হচ্ছে। সুইচিং হওয়ার সময় কোনো প্রসেস কাজ করতেছে না এবং যেই প্রসেসটা আমরা চালু করব P1 প্রসেসটা আমাদের রিলোড হওয়ার পরে এবার রিলোড ডান, এরপরে আমাদের কাজ শুরু হইলো। এই পর্যন্ত আমাদের এক্সিকিউশন করতেছে, আবার আমাদের ইন্টারাপ্ট হইলো। ইন্টারাপ্ট হওয়ার পরে আমাদের বলতেছে যে আমরা আবার P0 প্রসেসটা আবার চালু করতে চাই। তো চালু করার জন্য আমাদের যেই প্রসেসটা চালু ছিল P1 প্রসেসটা আমরা পিসিবিতে আবার সেভ করব, সেভ স্টেট ইন্টু পিসিবি, এবং সেভ আর রিলোড হওয়ার মাঝে যে টাইমটা আছে এই টাইমে কোনো প্রসেস কাজ করবে না। এবং আমরা যে আবার নতুন করে P0টা চালু করতে যাচ্ছি এর জন্য আমরা আবার রিলোড করব, রিলোড স্টেট ফ্রম পিসিবি জিরো। তা আমাদের এই পয়েন্ট থেকে আবার আমাদের পিসিবি 0 এক্সিকিউটিং স্টার্ট হয়ে গেছে। এভাবে আমাদের কনটেক্সট সুইচিং কাজ করে। অপারেশন অন প্রসেস, তো আমাদের প্রসেস রান অথবা এক্সিকিউশনের সময় আমাদের কি অপারেশন হইতে পারে এখানে তার এক্সাম্পল দেখি। প্রসেস ক্রিয়েশন,
প্রসেস ক্রিয়েশনে প্যারেন্ট প্রসেস একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করবে। জেনারেলি প্রসেস আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজড ভিয়া প্রসেস আইডেন্টিফায়ার, যে আমাদের প্রসেসটা যে আমাদের রান করতেছে, আইডেন্টিফাই করতেছে, এটা আমাদের প্রসেস আইডেন্টিফায়ারের মাধ্যমেই হয়ে থাকে। রিসোর্স শেয়ারিং, যে আমাদের প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে যে রিসোর্স শেয়ার হবে, এটার কতগুলো অপশন থাকে। প্যারেন্ট অ্যান্ড চাইল্ড শেয়ার অল রিসোর্স, প্যারেন্ট এবং চাইল্ড দুজনেই সমান রিসোর্স শেয়ার করতে পারবে। চাইল্ড শেয়ার সাবসেট অফ প্যারেন্ট রিসোর্স, তো চাইল্ড আমাদের প্যারেন্টের একটা ছোট অংশ ইউজ করবে। প্যারেন্ট অ্যান্ড চাইল্ড শেয়ার নো রিসোর্স, তো প্যারেন্ট আর চাইল্ড কোনো রিসোর্সই শেয়ার করবে না নিজেদের মধ্যে। এক্সিকিউশন অপশন, এক্সিকিউশন আমাদের যে প্রসেস রান হচ্ছে এটা তো এক্সিকিউট করতে গেলে আমাদের কী কী অপশন ফলো করে এখানে তা বলা হয়েছে। প্যারেন্ট অ্যান্ড চাইল্ড এক্সিকিউট কনকারেন্টলি, তো এখানে এই লাইনের মাধ্যমে বোঝা যায় প্যারেন্ট এবং চাইল্ড একসাথে এক্সিকিউশন চালু হবে। প্যারেন্ট ওয়েটস আনটিল চিলড্রেন টার্মিনেট, তো প্যারেন্ট ওয়েট করবে যতক্ষণ না চিলড্রেন টার্মিনেট হয়ে যাচ্ছে অথবা সে তার কাজ সে সম্পূর্ণ করছে। অ্যাড্রেস স্পেস, চাইল্ড ডুপ্লিকেট অফ প্যারেন্ট, তো চাইল্ড ডুপ্লিকেট অফ প্যারেন্ট বলতে যে প্যারেন্টে যেসব ডেটা থাকবে, যেসব সেগমেন্ট থাকবে, চাইল্ডেও সেই একই সেগমেন্ট অথবা ডেটা থাকবে। চাইল্ড হ্যাজ প্রোগ্রাম লোডেড ইনটু ইট, তো এখানে চাইল্ড প্যারেন্টের থেকে আলাদা হতে পারে অথবা প্যারেন্টের কিছু অংশ এর ভিতরে থাকতে পারে। ইউনিক্স এক্সাম্পল, কিভাবে আমাদের একটা প্যারেন্ট এবং চাইল্ড ক্রিয়েট হয় এখানে সেটা বোঝাচ্ছে। ফর্ক সিস্টেম ক্রিয়েটস নিউ প্রসেস, ফর্ক সিস্টেমের মাধ্যমে একটা প্রসেস ক্রিয়েট হয় যেখানে একটা প্যারেন্ট থাকে, একটা চাইল্ড থাকে। এক্স্যাক্ট সিস্টেম কলের মাধ্যমে আমরা যে চাইল্ড অথবা একটা প্রসেসের মেমোরি স্পেস রিপ্লেস করি। তো এখানে আমরা চিত্রের মাধ্যমে বুঝতে পারি ফর্ক সিস্টেম কলের মাধ্যমে আমাদের প্যারেন্ট এবং চাইল্ড ক্রিয়েট হয়েছে এবং এক্স্যাক্টের মাধ্যমে চাইল্ডের মেমোরি স্পেস চেঞ্জ হয়ে গেছে এবং হওয়ার পরে এটা হচ্ছে রান হয়েছে, হওয়ার পরে এক্সিট হয়ে গেছে। এক্সিট হওয়ার পরে ওয়েট কল, এখন প্যারেন্টও এক্সিকিউশন হইতেছিল এবং ওয়েট কলের পরে প্যারেন্ট এক্সিকিউশন হয়ে যাবে। প্রসেস টার্মিনেশন, process execute last statement and then ask operating system to delete it using exit system, return status via from child parent via wait। তো এখানে এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই পার্টটা যে আমাদের চাইল্ড এক্সিকিউশন হওয়ার পরে ওয়েটে যখন আমাদের সিগন্যাল যাবে তখন প্যারেন্ট এক্সিকিউশন স্টার্ট করবে। প্যারেন্ট মে টার্মিনেট দ্য এক্সিকিউশন অফ চাইল্ড প্রসেস ইউজিং দ্য অ্যাবর্ট সিস্টেম কল, তো অ্যাবর্ট সিস্টেম কলের মাধ্যমে প্যারেন্ট চাইলে তার চাইল্ডকে এক্সিকিউট করে দিতে পারে। তো কী কী কারণে এক্সিকিউশন করতে পারে? চাইল্ড হ্যাজ এক্সিডেড অ্যালোকেটেড রিসোর্স, তো প্যারেন্ট চাইল্ডের জন্য কিছু ফিক্সড রিসোর্স দিয়ে দিয়েছিল, এই ফিক্সড রিসোর্সের বদলে চাইল্ড বেশি রিসোর্স ব্যবহার করছে, এর জন্য প্যারেন্ট চাইলে চাইল্ডকে এক্সিকিউট করে দিতে পারে। টাস্ক অ্যাসাইন টু চাইল্ড ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, তো আমরা একটা চাইল্ড ক্রিয়েট করছিলাম যে চাইল্ডে এই টাস্কটা কমপ্লিট করবে, কিন্তু পরবর্তীতে আমার ওই টাস্কটা দরকার নেই, তখন আমাদের এই চাইল্ডকে এক্সিকিউট করা যায়। প্যারেন্ট ইজ এক্সিটিং অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম ডাজ নট অ্যালাউ এ চাইল্ড টু কন্টিনিউ ইফ ইটস টার্মিনেটেড, তো আমাদের যদি প্যারেন্ট টার্মিনেট হয়ে যায় তো অপারেটিং সিস্টেম আমাদের চাইল্ডকে কন্টিনিউ করতে দেয় না, তখন এটাকে টার্মিনেট করে দেয়। এখন দেখব জম্বি প্রসেস কি। জম্বি প্রসেস হচ্ছে ইফ নো প্যারেন্ট ওয়েটিং ডিড নট ইনভোক ওয়েট প্রসেস ইজ এ জম্বি, তো জম্বি প্রসেসে আমাদের প্যারেন্ট ওয়েট করবে না, প্যারেন্ট আমাদের টার্মিনেট হয়ে যাবে এবং এই যে আমাদের পিআইডি প্রসেস আইডেন্টিফায়ার টেবিল, এই টেবিলের ভিতরে আমাদের এই প্রসেসের অথবা চাইল্ড প্রসেসের ডেটা থেকে যাবে, যতক্ষণ ডেটা থাকে যাবে ততক্ষণ আমাদের চাইল্ড অ্যালাইভ থাকবে। এই অ্যালাইভ ফর্মটাই হচ্ছে আমাদের জম্বি প্রসেস। এবং অরফান প্রসেস হচ্ছে ইফ প্যারেন্ট টার্মিনেটেড উইদাউট ইনভোকিং ওয়েট, তো জম্বি প্রসেসের পরে আমরা যখন দেখব যে আমাদের প্রসেসটা কাজ সম্পূর্ণ করা শেষ
এবং এর কোনো কাজ নেই, তখন সে চাবে যে আমি এক্সিকিউট করব। তখন সে দেখবে যে তার কোনো প্যারেন্ট নাই। যেহেতু তার প্যারেন্ট নাই, তখন সে অরফান হয়ে যাবে। এই হচ্ছে আমাদের জম্বি প্রসেস এবং অরফান প্রসেস। আজ এতটুকুই, ধন্যবাদ।